রদবদল, নিয়োগ, দপ্তর বন্টন এগুলো মূলত মুখ্যমন্ত্রীর অধিকারের মধ্যে পড়ে। এটা নিয়ে আমি কিছু বলবো না। এটা একটা সাংবিধানিক প্রক্রিয়ার অঙ্গ, ব্যবস্থার অঙ্গ। কিন্তু পশ্চিমবাংলার মন্ত্রীদের তার অধিকার, মর্যাদা, কাজ করার সুযোগ, ক্ষমতা ইত্যাদি কতটা সেটা আমার থেকে ভালো করে জানে না। সেই জন্য কার্যত পশ্চিমবাংলার মন্ত্রীরা, তাদেরকে আমরা ল্যাম্পপোস্ট মন্ত্রী বলতে পারি। কারণ এখানে সবটাই একজন করেন, অন্য কারোর কোনো ভূমিকা থাকে না। অন্তত আমি আমার 4.5 বছরের অভিজ্ঞতায় তাই বাস্তব অনুভূতিটা, অনুধাবন আমার আছে। এবং লেটেস্ট যে অর্থ দপ্তরের সার্কুলার, তাতে কোভিডের রেস্ট্রিকশান উঠে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গ যেহেতু আর্থিকভাবে দেউলিয়া এবং এখানে টোল বিতরণী হচ্ছে একমাত্র মত লক্ষ্য, আর সাথে পুষ্টিকরণ তোষণ, তাই পশ্চিমবঙ্গের মন্ত্রীদের ক্ষমতা খর্ব করে অর্থ দপ্তর 10 লাখ আগে ছিল, এখন 1.5 লাখ করে দিচ্ছে। অতএব 1.5 লাখই মন্ত্রী এরা। আমি মনে করি এর থেকে গ্রাম পঞ্চায়েতের মেম্বার বা 100 দিনের কাজের সুপারভাইজার, তাদের কাজ করার ক্ষমতা এবং বরাদ্দকৃত অর্থ মানরেগাতে অনেক বেশি। আজকে অভিযোগ উঠছে যে বিভিন্ন জায়গায় সিআইডির যারা অফিসার তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। দিল্লিতে তারা দিল্লিতে আটকেছে, আসামে আটকে। আপনারা জানেন যে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাকে আগে তো ডাকতো না, রিসেন্ট ডাকা শুরু হয়েছে। মুখ্য সচিব কার্ড দিয়েছিলেন, আমি এর জন্য ধন্যবাদ জানাবো। আর এমনি কাকে মন্ত্রী, এটা মুখ্যমন্ত্রী করবেন, আমার যেতেও কোনো আপত্তি ছিল না। কিন্তু মন্ত্রিসভার তালিকাটা দেখছিলাম, তাতে ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে সনাতনী হিন্দুদের উপরে ভোটের পরে বিজেপিকে ভোট দেওয়ার জন্য যারা আক্রান্ত হয়েছিলেন এমন দুজনকে পূর্ণমন্ত্রী করেছেন, উদয়ন গুহকে, পার্থভূমি। এরা সরাসরি পোস্টপল ভায়োলেন্সের অভিযোগে অভিযুক্ত এবং নির্দিষ্ট অভিযোগ আছে। এবং আপনারা জানেন এনএইচআরসি হাইকোর্টে যে রিপোর্ট জমা করেছিল, সেই রিপোর্টে কিছু গুন্ডাদের, রাজনৈতিক গুন্ডাদের নাম রাখা হয়েছিল। তার মধ্যে এই দুজন ক্যাবিনেট মন্ত্রী আছে। এখন ওখানে গিয়ে তো আর এগুলো বলা যেত না, নমস্কার করতে হতো, হাসি মুখ রাখতে হতো। এটা আমার কোচবিহার এবং উত্তর 24 পরগনার ব্যারাকপুর বেল্ট বা কোচবিহারে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়া, বিশেষ করে সনাতনীরা খুব আঘাত পেতেন। তাই যাই বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, পরবর্তীকালে আর ওগুলো বাদ দেন, বলুন বলুন। সিআইডিকে আটক করেছে, আটক করা হয়েছে, আসামে দিল্লিতে আটক করা হয়েছে, তদন্ত কি আটক করা না, ভালো করে টাইট দেওয়া উচিত। আগে জ্ঞানবন্ত সিংকে বসিয়েছিল, চেষ্টা করেছে অপকর্ম করার, জুডিশিয়ারি টাইট দিয়েছে, পরে ছেটে ফেলে দিয়েছে। এখন রাজশেখরন বলে একজনকে করেছে, যিনি কয়লা কেসে অভিযুক্ত, অনুপ মাঝি লালার কেসে এই রাজশেখরন অভিযুক্ত। তাকে এডিজি সিআইডি করেছে। তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং তার ভাইপোর যত অপকর্ম তিনি করতে বলছেন, সেই অপকর্মগুলো করতে চাইছেন। অন্য রাজ্যে এভাবে কাজ করার কোনো সুযোগ নেই। সেখানে নিয়ম মেনে, সেখানকার কনসার্নিং পুলিশের অনুমতি নিয়ে এগুলো করতে হয়। অনুমতি না গিয়ে করতে গেলে, বেআইনি কাজ করতে গেলে, আসামে যাওয়া হয়েছে, দিল্লিতে যাওয়া হয়েছে, অন্য রাজ্যে তাই হবে, ভবিষ্যতে আরও হবে। গরু পাচার মামলা আজকে সিবিআই একাধিক অনুব্রত মণ্ডল ভবিষ্যতের বাড়িতে এটা এজেন্সির
তদন্তের প্রক্রিয়া পাঠ পদ্ধতি, এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু সেটা হচ্ছে গতকাল আমরা দেখছিলাম পার্থ চট্টোপাধ্যায় যখন ইয়েসে হাসপাতালে গেছিলেন, একজন মহিলা তার উদ্দেশ্যে জুতো ছুটেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে অনেকেই মহিষাসুর মধ্যেই বলছেন, আপনাদের বিভিন্ন মাধ্যমে টুইটও করছে। ওই মহিলাকে প্রণাম জানাই। সবাই চটি চাটে না, কেউ কেউ চটি ছোড়ে, তা কালকে প্রমাণ হয়েছে। আজকেও ব্যাংশাল আদালতে যখন পার্থবাবুরা যান তখন চোর চোর বলে স্লোগান, চোর চোর বলে স্লোগান করেছে যখন ব্যাংশাল আদালতে পার্থবাবুকে নিয়ে যাওয়া। না না, এই স্লোগানটা পার্থবাবুর ক্ষেত্রেও যেমন সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও এই স্লোগানটা গোটা রাজ্য জুড়ে। কারণ আপনাদের বলি, এই টাকাটা তৃণমূলের টাকা এবং এটা মমতা ব্যানার্জির নির্দেশে তার ভাইপোর পরিচালনায় সেফ কাস্টডিতে রাখা হয়েছিল অপার বিভিন্ন খাতে। এটা পুরোটা হচ্ছে তোলামূল পার্টির টাকা এবং এতে পশ্চিমবাংলার 70-80 লক্ষ মেধাযুক্ত বেকার, যারা শিক্ষিত বেকার, তাদের চোখের জলের টাকা, সেই লোকগুলো ছেলে মেয়েগুলোকে বঞ্চিত করে এই চাকরিগুলো বিক্রি করা হয়েছে। আমি গতকাল দিল্লিতে প্রেসের সামনে বলছিলাম, হরিয়ানাতে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের জন্য এক্স সিএম ওমপ্রকাশ চৌতালা যাবজ্জীবন জেল খাটছেন 3000 প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে। 10,000 সামথিং চাকরি বাতিল হয়েছে ত্রিপুরাতে পার্টি ক্যাডারদের চাকরি দেওয়ার জন্য পদ্ধতি ভেঙে। কিন্তু পশ্চিমবঙ্গে এসএসসি 9, 10, 11, 12 আপার প্রাইমারি, প্রাইমারি এবং স্কুল সার্ভিস কমিশনের অধীন গ্রুপ সি, ডি, এর বাইরেও পার্থবাবুর বাড়ি থেকে গ্রুপ ডির 5,000 রিক্রুটমেন্টের আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা জেনেছি যে তালিকা ইত্যাদি পাওয়া গেছে। এই চাকরির স্ক্যামটা ভারতবর্ষে স্বাধীনতার পরে সবচেয়ে বড় স্ক্যাম। প্রায় 50,000-এরও বেশি লোকের কাছ থেকে কয়েকশো এজেন্ট দিয়ে টাকা তোলা হয়েছে এবং এই এজেন্টের মধ্যে বেশিরভাগই পশ্চিমবঙ্গের বিধায়ক, তৃণমূলের বিধায়ক এবং অনেকে প্রাক্তন বিধায়ক আছেন। আর সাথে সাথে কিছু এজেন্টও আছে, চন্দন মণ্ডল, কালীপদ পতির মতো গোটা রাজ্য জুড়ে এজেন্টও লাগানো হয়েছে। স্বাভাবিকভাবে এটার দায় মমতা ব্যানার্জি। আর আপনাদের কাছে আমি কয়েকদিনের মধ্যেই আমাদের 25/4/2022-এর ক্যাবিনেটের নোটটা আমি সামনে আনব। সেই ক্যাবিনেটের নোটে আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে ক্যান্সার পেশেন্ট মেয়েটি, যার জন্য অভিজিৎ গাঙ্গুলি মহামান্য বিচারপতি মহোদয় অর্ডার করেছিলেন, সেই অর্ডারের রেফারেন্সে রাজ্য মন্ত্রিসভা কি বিপজ্জনক সিদ্ধান্ত নিয়েছিল, যাতে এই ঘুষ নিয়ে অবৈধ নিয়োগকে বৈধ করা যায়, সাথে সাথে ওয়েটিংদেরকে চাকরি দিয়ে দেওয়া যায় এবং এবছরের কয়েকটা মাসের জন্য মোট 262 কোটি টাকা অর্থ দপ্তর স্পেশাল মঞ্জুরি করেছিল। আমি এটা আপনাদের সামনে আনব এবং ওই ক্যাবিনেট মিটিংয়ে প্রিজাইড করেছেন মমতা ব্যানার্জি এবং ওই ক্যাবিনেট নোটটা দেখলে বুঝতে পারবেন মমতা ব্যানার্জি নিজে এই চুরিটা যাতে ধরা না পড়ে, আন্দোলন যাতে রাস্তায় না হয় রিক্রুটমেন্ট নিয়ে, তার জন্য কত বড় অপরাধ করতে গেছিলেন। আমি প্রামাণ্য দলিল নিয়ে আপনাদের সামনে আসব, আমার হাতে সেই দলিল আছে। ওয়েট অ্যান্ড সি। আপনি কালকেও বলেছেন যে 2023-এর একদম প্রথম থেকেই সিএ লাগু প্রক্রিয়া শুরু হয়ে যাবে। না, আমি কোনো স্পেসিফিক ডেট বলিনি, আমি আমার আবেদনটুকুই রেখেছি
স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে কোনো ডেট বলেননি বা তাকে আমি কোর্টও করি। খুব ক্লিয়ার বক্তব্য আমার এক ছিল করাপশন নিয়ে এবং কিছু তথ্য ছিল ওনার কাছে দিয়েছি, আর দ্বিতীয় ছিল সিএ আইন হয়ে গেছে এবং সেই সিএ যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে। তাতে আমি আশাবাদী যে খুবই তাড়াতাড়ি কয়েক মাসের মধ্যে বা কয়েক মাস পরেই সিএ কার্যকর হওয়া উচিত এবং আমি খুবই আশাবাদী। তৃণমূলের বিধায়ক, একটা ফুটবল টুর্নামেন্ট ছিল, রাজগঞ্জের তৃণমূলের বিধায়ক তার কর্মীদের প্রকাশ্যে বলছে যে পার্থর মতন অত আমার টাকা নেই, দুদিন টুর্নামেন্ট করতে পারবো না, একদিন। অর্থাৎ পার্থ এখন কয়েনেজ হয়ে গেছে তৃণমূলের কাছে। এটা ভুল নাম বলছে, এটা বলা উচিত কয়লা ভাইপো। আমরা ক্লাস 11 থেকে পলিটিক্স করি, নিউজটাও আছেন অনেক দিনের পলিটিশিয়ান, অশোক নয় অন্য প্রফেশন থেকে মোদিজিকে দেখে এসেছি। আমি আপনাকে বলি, পশ্চিমবাংলায় এই কালচার ছিল না। কংগ্রেস, সিপিএম, বিজেপি, পরবর্তীকালে কিছুদিন প্রথমের দিকে তৃণমূল সম্মেলনে কর্মসূচিতে চাঁদা সাহায্য চাওয়া হতো, এমনকি খাওয়ার ব্যবস্থা থাকলে সবজি চাল সংগ্রহ হতো। বড় কর্মসূচি থাকলে ব্রিগেড বা তৃণমূলের 21শে জুলাই বা বড় কর্মসূচি থাকলে শুভানুধ্যায়ী এবং অর্থশালী লোকেদের কাছ থেকে সাহায্য সব পার্টি চাইতো। কিন্তু এইভাবে ফিতা দড়ি দিয়ে টাকা, মলয় ঘটকের পিডাব্লিউডি আছে না গেছে আমি জানি না, আপনি এসএস কনস্ট্রাকশন মুখ্যমন্ত্রীর আত্মীয় পরিচালিত করে 22% অ্যাবাভ, যেখানে সমস্ত দপ্তর সিপিডাব্লিউডি থেকে শুরু করে সমস্ত পশ্চিমবঙ্গে তো 20টা পিএসইউ আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে দেখুন এনএইচে দেখুন কম্পিটিশনে টেন্ডার হয়, লেস মেরে লোক কাজ পায়, আর পিডাব্লিউডিতে সবাই অ্যাবাব দিয়ে কাজ নিচ্ছে এবং এই অ্যাবাবের টাকাটা চলে যাচ্ছে ভাইপোর কাছে। সিলিং বাঁধা ছিল, পিডাব্লিউডি মাসে 15 কোটি দেবে। এ কোন রাজ্যে আপনি আছেন? মদের বোতল থেকে টাকা নিচ্ছে, 1.5 টাকা 2 টাকা পার বোতল হিসাব করে কত বোতল ইউজ হচ্ছে তার চার্ট চলে আসছে। কোন রাজ্যে আপনি আছেন? ডিয়ার লটারি, মার্টিন লটারি, এই ব্যাঙের ছাতার মতো টুল আর টেবিল দিয়ে বসিয়ে দিয়েছে, গরিব লোকের সর্বনাশ করছে, কেউ পুরস্কার পায় না, কোনো লোক পুরস্কার পায় না, পুরো চিটিংবাজি। স্টেট গভর্নমেন্টের স্টেট লটারি বন্ধ করে দিয়েছে। কোন রাজ্যে আপনি আছেন? এটা পার্থ নয়, এর জন্য দায়ী তোলামূল পার্টি, পয়লা ভাইপো, আর তার পাইওনিয়ার হচ্ছে মমতা ব্যানার্জি। দলের ভাবমূর্তি কি ফিরবে? মন্ত্রিসভার বদল, অনেকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মন্ত্রিসভা তৈরি হলো। আমি এসব মন্তব্য করব না, এসব ল্যাম্প পোস্ট। বাবুল সুপ্রিয়রা মোদিজির আন্ডারেও প্রতিমন্ত্রী ছিল, প্রতিমন্ত্রীর লিমিটেশন থাকে, পূর্ণ ক্ষমতা থাকে না। তবুও যে ক্ষমতা এনজয় করেছেন, 6 মাস পরে বলবেন যে কোন গাড্ডায় এসে পড়েছে। ওয়েট অ্যান্ড সি, আমার থেকে বড় অভিজ্ঞতা কারণ নেই, তবুও আমাকে একটু আত্মসমীহ করে চলতো। কিন্তু এদের অবস্থা আপনি কি দেখবেন? এদের অবস্থা একেবারে জিরো। এটা কি দলের অবস্থাও জিরো হবে? কারণ ভাবমূর্তি বাঁচানোর জন্য তো এই মন্ত্রিসভার রদবদল করা আমি হয়েছে। বলতে অন্য দল সম্পর্কে আমি কেন বলবো? আমি অন্য দল সম্পর্কে অপাতে আজকে তদন্ত চালিয়েছে এবং মাটি খুঁড়ে কিছু একটা পাওয়া যেতে পারে এমন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এ তো তদন্তের পার্ট, এরা এক্সপার্ট, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সিবিআই লোকরা এক্সপার্ট। বিশেষ করে ইডির ব্যাপারে তো সুপ্রিম কোর্টের জাজমেন্টটি আপনারা দেখেছেন। আমি সেদিন বলছিলাম এরা কথায় কথায় নীরব মোদী বলে, মেহুল চুস্কু বলে। আপনারা জানেন না যে এদের 82% অ্যাসেট অকশন করে ব্যাংকে টাকা ফেরত করিয়ে দিয়েছে ইডি। এটা কেউ নিউজ করেন না। এরা যে টাকা ব্যাংক থেকে মেরে দিয়েছিল, এনপিএ হয়ে গেছিল, নন পারফর্মিং অ্যাসেট, তার 82% ওয়েলথ অ্যান্ড প্রপার্টি তারা অকশন করে, নিলাম করে টাকা ব্যাংকে ফিরিয়ে দিয়েছে। 24-এ একসাথেই ভোট হচ্ছে তাহলে? অবশ্যই। এতদূর কি যাবে? তার আগেই ভেঙে যাবে, তার আগেই ভেঙে যাবে। ভাঙার দরকার হবে না।
ভাঙার দরকার হবে না, দেখতে থাকুন যে যা হচ্ছে দেখতে থাকুন। 24-এ আগেই হতে পারে বিধানসভা ভোট, পশ্চিমবঙ্গে 24-এর আগেই কি হতে পারে? 24-এ একসাথে ভোট হবে, এটা আমি আগেও বলেছি, আজও বলছি, কালকেও বলবো। আর আমি আপনাদেরকে বলবো যে ওই দেখতে থাকুন, কতদূর পর্যন্ত আপনি দেখতে থাকুন, দেখতে থাকুন, একটা বিষয় উঠে আসছে, দেখতে থাকুন। জেলাভাগ নিয়ে একটা সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। জেলাভাগ নিয়ে আপনি তৈরি হচ্ছে জেলাভাগ। প্রথমত হচ্ছে এই জেলা ভাগ করার পিছনে একটা রাজনৈতিক এবং প্রশাসনিক উদ্দেশ্য আছে। সেই সূক্ষ্ম প্রশাসনিক উদ্দেশ্যটা হচ্ছে কিছুদিন আগেই ভারত সরকারের পক্ষ থেকে সমস্ত মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে বলা হয়েছিল যে 60-40 যে রেশিও আইএস আইপিএসদের মেনটেন করা হবে। পশ্চিমবাংলায় আমাদের আইএস আইপিএস যে আছে তার রেশিও অনুযায়ী কেন্দ্রীয় সরকার ডেপুটেশনে নিতে পারেন 44 জন, এখন 11 জন আছে। একটা বিরাট সংখ্যক আইএস আইপিএসকে তোলার সুযোগ কেন্দ্রীয় সরকারের আছে এবং স্তাবক চটিচাটাই রাজশেখরনদের মতো বহু আইপিএস আমাদের আইএস পিবি সেলিমদের মতো আইএস যারা এই সমস্ত অপকর্ম করেন, উলগানাফনদের মতো, এই লোকগুলো তুলে নেওয়ার ভয়ে জেলা বাড়ানো হয়েছে যাতে আইএস আইপিএসদের সংখ্যা এই জেলার সংখ্যার সঙ্গে দেখিয়ে না থাকতে হয়। এর পিছনে অন্য কৌশল আছে। আর সাথে সাথে বলবো, মুর্শিদাবাদ নাম, নদিয়া নাম, এ দুটো নাম নিয়ে কিন্তু ইতিমধ্যেই ওই জেলাগুলিতে মানুষের মধ্যে ভীষণ ক্ষোভ এবং বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় স্তরে নীতিই আছে ছোট রাজ্য, ছোট জেলা, ছোট ব্লক, ছোট সাব ডিভিশন, এতে সামগ্রিক নীতিতে আমাদের কোনো আপত্তি নেই। তেলেঙ্গানা থেকে শুরু করে অনেক রাজ্যের ইস্যুতে দেখবেন বিজেপি স্ট্যান্ড বহুত আগে থেকে ক্লিয়ার আছে এবং জেলা নতুন নতুন ভাগ হোক তাতে নিয়েও আপত্তি নেই। কিন্তু এখানে উদ্দেশ্যটা হচ্ছে আইএস আইপিএসদেরকে না ছাড়া এবং যেখানে শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর নদের চাঁদ, নদিয়ার সঙ্গে বৈষ্ণবদের, হিন্দুদের, সনাতনীদের, হরে কৃষ্ণ ভক্তদের সেন্টিমেন্ট যুক্ত আছে, মুর্শিদাবাদের সঙ্গে ইতিহাস যুক্ত আছে, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এক সময়। এই বিষয়গুলোকে মাথায় না রেখে হঠাৎ করে এসএসসির দুর্নীতি, পার্থ অপাকাণ্ড, এর থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য একজনের মাথায় এসেছে। তিনি ট্রেডমিল করতে করতে হয়তো ভেবেছেন, বিকেলবেলা এসে সাংবাদিকদের সামনে বলে দিয়েছেন, আগে পশ্চাতে না ভেবে। এই ধরনের জেলা ভাগ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য বিধানসভাতে আলোচনা হওয়া উচিত। এমনকি যে সমস্ত দলের বিধানসভায় প্রতিনিধি নেই, সর্বদলীয় সভা করে সমস্ত দলের মতামত নেওয়া উচিত। ছোট ছোট জেলার পক্ষে মত সমস্ত রাজনৈতিক দল দিত, কিন্তু সবাই হয়তো বলতো উত্তর দক্ষিণ মুর্শিদাবাদ হোক, উত্তর দক্ষিণ নদিয়া হোক, যেভাবে উত্তর দক্ষিণ দিনাজপুর হয়েছে, পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়েছে, উত্তর দক্ষিণ 24 পরগনা হয়েছে। কিন্তু একাই সব করব, একাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট, এই নীতিতে চলতে গিয়ে 60টি দপ্তরের বোঝা, সঙ্গে পার্থ অপার ব্যথা, তাই ভুলভাল হচ্ছে। বলছি এত শেষ প্রশ্ন একটা, পার্থ চট্টোপাধ্যায় এত সম্পত্তি মিডিয়ার কাছে সেই তথ্য এসছে, এরপরে কোন কোন মন্ত্রীর তালিকা থাকতে পারে আপনার কি মনে হয়? মানে আপনি বলেছেন গতকাল 4 জন এমএলএ লেটার প্যাড হেড এমএলএ আমি জমা দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী হাতে দিয়েছি।
এক্সাম্পল আমি আপনাদের গত কয়েকদিন ধরেই বলছি না যে সিস্টেমটা কি চলছে পুরো প্রোডাকশানের, আমি তথ্য ডাটা দিয়ে কয়েকদিনের মধ্যে প্রকাশ করব ডকুমেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ।